স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিম জান্নাত অর্থী এবং আমি সঞ্চিতা ইসলাম। ধান বেচে কৃষক মনে লাভ করেন মাত্র 150 টাকা, সেখানে 550 থেকে 600 টাকা লাভ করেন মিল মালিক এবং পাইকাররা। এই কৃষকদের শ্রমেই চাল উৎপাদনে এখন বিশ্বের তৃতীয় বাংলাদেশ, অথচ ধান বিক্রিতে সরকারের নির্ধারিত মূল্যটুকু জোটে না তাদের ভাগ্যে। এছাড়া আলু কেজিতে চাষি পান গড়ে 9 টাকা, বাকি 14 থেকে 18 টাকাই যায় মিডলম্যানদের পকেটে। আদা, রসুন আর পেঁয়াজের বাজারের তফাৎটাও একই। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত নিত্যপণ্যের বাজারে দামের ফারাকটা তুলে ধরছেন ফখরুল ইসলাম, ছবিতে ছিলেন মেহেদি হাসান সুমন। কৃষক রোদ বৃষ্টি মাথায় সোনালী ফসল ধান উৎপাদন করে বিশ্বে বাংলাদেশকে নিয়েছেন তৃতীয় স্থানে। একর প্রতি ধান উৎপাদনে তার খরচ পড়ে 40 থেকে 45 হাজার টাকা। সে হিসেবে মন প্রতি খরচ দাঁড়ায় 600 টাকা। এই ধান বিক্রিতে কৃষকের জন্য সরকার দাম নির্ধারণ করেছে 1000 টাকা। আমরা 600 টাকা এক মন ধান খরচ জায়গা খরচ গেলে আপনার রেট পাই আপনার 600, 700, 750 এইরকম। সরকার নির্ধারিত যে রেটটা কিন্তু কৃষকরা পায় না। 25 কেজির বস্তা 60 টাকা করে আমাদের 1500 টাকা কিনতে হয়। চাউলের দাম বৃদ্ধির কারণে আমাদের যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অনেক কষ্ট হইতেছে। 750 থেকে 1500 টাকায় পার্থক্যটা 750 টাকার, যেখানে মাত্র 150 টাকা লাভ জোটে কৃষকের। বাকি 600 টাকা যায় কার পকেটে? কতটুকুই বা তাদের খরচ? প্রতিমন ধানে চাল পাওয়া যায় 25 কেজির বেশি। ছাঁটাই সহ চাল পাইকারদের কাছে পৌঁছানো পর্যন্ত খরচ স্বল্প সাকুল্যে 50 টাকা। এই চাল রাজধানী সহ সারা দেশের বাজারে বিক্রি হয় 1300 থেকে 1500 টাকা পর্যন্ত। বাকি 450 থেকে 600 টাকা মুনাফা ভাগাভাগি হয় মিলার সহ ধান ও চাল পাইকারদের মধ্যে। আমাদের এক মণ ধানে প্রায় 50 থেকে 60 টাকা নিট কস্ট পড়ে যায়। আমাদের কাছ থেকে 52 টাকা চাল কিনে 60 টাকা কেজি বিক্রি করতে রিটেলাররা। এখানে তো আমাদের কোনো হাত নাই। কৃষক অল দা টাইম লসে থাকে। শুধু চাল নয়, মাঠে ঠকতে হয় আলু চাষিদেরও। কেজি প্রতি মান ভেদে 7 থেকে 10 টাকা পান প্রান্তিক চাষি। এরপর তা কেজি প্রতি ভোক্তাদের কাছ থেকে নেওয়া হয় 18 থেকে 25 টাকা। অথচ সেই আলুই এবার হিমায়িত হয়ে 35 থেকে 55 টাকা পর্যন্ত ঠেকেছে, যেখানে কৃষকের তুলনায় 3 গুণ বা কোথাও তারও বেশি দাম ঢুকছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। গত বছর আমাদের 3,85,00,000 মেট্রিক টন চাল আমরা উৎপাদন করতে পেরেছি। ব্যবসায়ীদের অসৎ মনোভাবের কারণে দাম বাড়ে, বাজারে আছে কৃত্রিম সংকট তৈরি করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চাল, আলু সহ বেশ কয়েকটি নিত্যপণ্য উৎপাদনে কোনো ঘাটতি নেই। তারপরও বিভিন্ন মৌসুমে এসব পণ্য দাম বেড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, মজুতদার সিন্ডিকেটের হাতেই মূল কারসাজি। প্রাইসিং পলিসিটার একটা গুরুত্ব আছে। স্ট্রাকচারড মার্কেট থাকলে সেখানে কৃষকরা একটা হোলসেল মার্কেটে জিনিসগুলি ন্যায্য মূল্যে বা একটা নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারতেন, কিন্তু এই বিষয়গুলি ওইভাবে নিয়ন্ত্রিত না আমাদের দেশে। মাঠে কৃষক ঠকলেও বাজারে আকাশচুম্বী ঝাঁজ পেঁয়াজ, আদা, রসুন ও ডালের। নিত্যপণ্যের দাম নিয়ে কৃষক ও ভোক্তা পর্যায়ে প্রতারণা ঠেকাতে বাজার ও মূল্য ব্যবস্থাপনা তৈরির আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস, এমন প্রতিপাদ্য নিয়ে সরকারি বেসরকারি সব কার্যালয়ে মাস্ক পরিধান ছাড়া কাউকে কোনো প্রকার সেবা না দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2020-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আর 2.5 মাসের মধ্যে পদ্মা সেতুর প্রতিটি স্প্যান বসানোর কাজ শেষ হবে বলেও আশা মন্ত্রিসভার। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। জনদাবির প্রেক্ষিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু দমন নির্যাতন আইন সংশোধন করে সরকার। সংসদ অধিবেশন চলমান না থাকায় তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। নিয়মানুসারে 8 নভেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে অধ্যাদেশটি বিলুপ্ত করে বিল আকারে উত্থাপনে এবার সংশোধিত আইনটির খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। অর্ডিন্যান্সটা যে বাদ হয়ে যাবে তো রিপিল হয়ে যাবে, আইন হয়ে যাবে, কিন্তু এই অর্ডিন্যান্স চলাকালীন মানে এফেক্টিভ থাকাকালীন যে কাজকর্মগুলো হয়েছে সেগুলোকে হেফাজত দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাজারে আসার পর দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন সংগ্রহে কাজ করছে সরকার। জনসচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সব জায়গাতেই আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। 1 নম্বর হলো
নো মাস্ক নো সার্ভিস, সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। দেশের সব মসজিদে অন্তত দিনে 2 বার করে নামাজের পরে প্রচার করার জন্য যে আপনার এই মাস্ক পরার রাষ্ট্রীয় আদেশ, এটা অবশ্যই মাস্ক পরতে হবে। অনির্ধারিত আলোচনায় পদ্মা সেতুর অগ্রগতির বিষয়টিও উঠে আসে বলে জানান তিনি। যেহেতু 34 নম্বর স্প্যান বসে গেছে এবং আর যে 7টা স্প্যান সবগুলো অলমোস্ট রেডি, আশা করি আমরা আগামী 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এর আগে দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক। আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন সচিবালয় থেকে। সভায় মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেয়া হয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দল বা সরকারের দুর্নাম হলেও কখনো দুর্নীতি বা অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি সরকার, বরং তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদন দুর্নীতি দমনে সহায়তা করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি পূর্ণ করল 25 বছর। এই উপলক্ষে রাজধানীর এক অভিজাত হোটেলে এই বর্ণাঢ্য আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যুক্ত ছিলেন সাংবাদিকতায়, তাই এই পেশার সঙ্গে তার সম্পর্ক পারিবারিক। আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান হিসেবে সাংবাদিক পরিবারেরই কিন্তু একজন সদস্য। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মত প্রকাশের অবাধ স্বাধীনতা রয়েছে, কিন্তু এক্ষেত্রে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষকে, অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। শেখ হাসিনা বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা বা আমার অমুক জড়িত কিনা বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা, আমরা কিন্তু সেই চিন্তা কখনো করি না। আমি চিন্তা করি যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, তাতে আমাদের বিরোধী যারা তাদের লেখার সুযোগ হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে যে আওয়ামী লীগ দুর্নীতি করছে, কিন্তু এই কথাটা কেউ চিন্তা করছে না যে আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। সম্প্রচার কমিশন গঠন করা হয়েছে, সম্প্রচার আইনও হবে দ্রুত। একথা জানিয়ে সরকার প্রধান বলেন, এর ফলে সম্প্রচার সাংবাদিকরা যেমন উপকৃত হবেন, তেমনি সাংবাদিকতাও হবে বাস্তবমুখী। সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযান দৃশ্যমান না থাকলেও ঢাকার আশুলিয়া একটি মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ক্যাসিনোতে প্রতি রাতে 8 থেকে 10 লাখ টাকার জুয়া খেলা হতো, আর এই জুয়ার আসরে খেলতেন অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। বাকিটা জানাচ্ছেন মৌ খন্দকার। গত বছরের সেপ্টেম্বরে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর ধরা পড়েন অনেক রাঘব বোয়াল। কয়েক মাস অভিযানের পর অনেকটাই থমকে গিয়েছিল এই অভিযান। এবার ঢাকার আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনো থেকে 21 জনকে আটক করল র্যাব। এ সময় 38,000 টাকা, 100টি ইয়াবা বড়ি ও 20টি বিয়ার জব্দ করা হয়। তবে ক্যাসিনোর মালিক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। র্যাব বলছে, একটি দোকানের সামনের অংশে ক্যারাম খেলার আড়ালে দোকানের ভেতরের অংশে ক্যাসিনো চালানো হতো। মিনি ক্যাসিনোটি চলছিল গত 1.5 বছর ধরে। ক্যাসিনোতে জনপ্রতি 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত খেলা হতো। রাত যত গভীর হতো ক্যাসিনো তত জমে উঠত। বড় পার্টি যারা, তারা গভীর রাত্রে এখানে এসে তারা ক্যাসিনো খেলেন, নামক জুয়ায় আসক্ত থাকেন। আর যারা ছোটোখাটো রিক্সা পোলার বা গার্মেন্টস কর্মী, তারা সন্ধ্যার পরপরই আসেন। র্যাব জানায়, মালয়েশিয়া থেকে আমদানি করা এই বোর্ড কারা কিভাবে এই ক্যাসিনো বোর্ড এনেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। নতুনভাবে আমদানি হচ্ছে কিনা, কারা করতেছে, তদন্তকালে নিশ্চয়ই বিষয়টি তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন এবং
যদি অসাধুভাবে আমদানি করা হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। অবস্থায় মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আজ মহানবমী। বিজয়া দশমী আর নবমীর সন্ধিক্ষণে মণ্ডপগুলোতে বাজছে দেবী দুর্গার বিদায় সুর। উৎসবের শেষ দিনে ভক্তদের প্রার্থনায় থাকলো পরবর্তী বছরব্যাপী শান্তি, সমৃদ্ধি আর করোনা থেকে মুক্তি। এই দিন ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট রাখার কথা জানান ভারতীয় হাইকমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। মহানবমী, দেবী দুর্গার বিদায়ের আগ মুহূর্ত, সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের শেষ মুহূর্ত। বিহিত পূজা আর অঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় নবমীর সকাল। পরে মহানবমীর মাহাত্ম্য বর্ণনা করেন প্রধান পুরোহিত। পৃথিবীর সকল অশুভ শক্তির পরাজয় হবে বলে আশা করে পূজা উদযাপন পরিষদ। আমরা আমাদের নিজের অসুরকে বধ করব, সমাজের অসুরকে বধ করব, বিশ্ব অসুরকে বধ করব, মা আমাদের আশীর্বাদ করবেন। এটি হলো দুর্গাপূজার সবচেয়ে বড় কথা। মা বিভিন্ন নামে বিভিন্নভাবে এই পৃথিবীতে এসে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন। বিজয়া দশমীতেই দেবী ফিরে যাবেন কৈলাসে, তাই নবমী দেবীকে প্রাণ ভরে দেখার দিন। ভক্তদের প্রার্থনাতে এবার রইল বিশ্ববাসীর সুখ, সমৃদ্ধি আর করোনা থেকে মুক্তি। এই প্রিকশনটা যদি আমরা এই বছর নিই তাহলেই তো নেক্সট ইয়ার আবার ঠাকুরের মুখটা আমরা দেখতে পাবো ভালোভাবে। চাই যে সবকিছু ঠিক হয়ে যাক, সামনের বার পূজা যাতে আমরা আরো ভালো করে কাটাতে পারি, এটাই আশা করি। তখন যেন সবকিছু আগের মতো সুন্দর হয়ে যায় আর আমরা ওভাবেই মাকে আবার বরণ করে নিতে পারি। এই দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। পূজা শেষে তিনি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অটুট থাকার কথা জানান। Your closest neighbors and oldest friends, we from India send you our warmest good wishes on this festive season. ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে বিজয়া দশমী। যুগ যুগ ধরে শুভ শক্তি এবং অশুভ শক্তির মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধে সবসময় জয় পেয়ে এসেছে শুভ শক্তি। নবমী এবং দশমীর এই সন্ধিক্ষণে আগত ভক্তরা বলছেন এই সকল শুভ শক্তির জয় এবং সেই সাথে করোনামুক্ত হবে বিশ্ব। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মহানবমীর পূজার আরও আয়োজন জানব সহকর্মী প্লাবন রহমানের কাছ থেকে। তিনি এখন আছেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অস্থায়ী পূজার মণ্ডপে। প্লাবন, আজকের পূজায় বাজছে বিদায়ের সুর, ভক্তরা কি বলছেন আর আপনি কি দেখছেন মণ্ডপে? আসলে এবার আপনি জানেন যে ভিন্ন বাস্তবতায় এবারের দুর্গোৎসব হচ্ছে এবং সেটিকে দুর্গা পূজাই সবাই বলছে। প্রতিবারই কিন্তু দুর্গোৎসব বলা হয়, এবার দুর্গা পূজায় আসলে নাম দেওয়া হচ্ছে সার্বজনীন পূজা কমিটি। আমি দাঁড়িয়ে আছি বসুন্ধরা পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছেন এই সময়ও কিন্তু বেশ ভিড় হিন্দু ধর্মের অনুসারীদের এবং প্রতিবার যেটি হয় যে মধ্যরাত পর্যন্ত আসলে এই পূজাটা চলে। এবার কিন্তু এই করোনা বাস্তবতার কারণে স্বাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে সন্ধ্যার পরপরই বেশিরভাগ পূজা মণ্ডপ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং আজকে যেহেতু মহানবমী একেবারে শেষ দিকে, আগামীকাল আসলে এই দুর্গা পূজা শেষ হচ্ছে। একেবারে কথা বলতে চাই, এখানে আমার সঙ্গে বসুন্ধরা পূজা সার্বজনীন কমিটির একজন রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। মহানবমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে একটু জানাবেন আর কতক্ষণ আসলে পূজা চলে, এবার কেমন চলছে? আমাদের বসুন্ধরা পূজা কমিটির উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আমাদের শারদীয় দুর্গা উৎসবের শুরু। দেখতে দেখতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী শেষে আজকে নবমী। বিষাদের ছায়া পড়ে গেছে আমাদের নবমীতে, কালকে আমাদের বিসর্জন। এইবার দুর্গাপূজা আমাদের সরকার পক্ষ থেকে অনেক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল। আমাদের ছোট আকারে পূজা হচ্ছে, সরকারি বিধিনিষেধ মেনে আমরা পূজা উদযাপন করেছি এবং আমাদের পূজা খুবই সুন্দর হয়েছে। আজকে নবমীর দিন, বিষাদের ছায়া, নবমীতে আমাদের কালকে বিসর্জন। ধন্যবাদ। শুনছিলেন আসলে এর মধ্যেও আসলে সীমাবদ্ধ এবারের পুজো, সেই কারণে তার মধ্যে দিয়েও আসলে হিন্দু ধর্ম অনুসারীরা খুশি, কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের এই দুর্গোৎসব দুর্গাপুজো যেটি বলে না কেন সেটি আসলে শেষ হচ্ছে আগামীকাল। তারা আসলে খুশি এবং যতটা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবারের পুজো আয়োজন করা হয়েছে সেই জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হচ্ছে এবং তারা আশা করেন যে এর মধ্য দিয়ে করোনার যে ধাক্কা সেটিও আসলে কেটে যাবে ধীরে ধীরে। এই ছিল মোটামুটি আমার কাছে বসুন্ধরা পূজা মণ্ডপ থেকে। প্লাবন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, বসুন্ধরা পূজা মণ্ডপ থেকে মহানবমীর আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী প্লাবন রহমান। এবারে অন্য প্রসঙ্গ। নিজেই দেশে আসার আগ্রহ দেখিয়ে এখন আর ফিরতে চাইছেন না ব্যাংকিং সেক্টরে আলোচিত প্রতারক পিকে হালদার। গতকাল শনিবার তার আইনজীবীর মাধ্যমে পাঠানো এক মেইলে জানিয়েছেন করোনার ঝুঁকির মাঝে এখনই নয়, বরং নিজের সুবিধা মতো সময়ে দেশে আসতে চান তিনি। অ্যাটর্নি জেনারেল বলছেন ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর বিষয়ে আদালতের নির্দেশনা চাইবে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ব্যাংকিং সেক্টরের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার। ব্যাংক খাতে যিনি অধিক পরিচিত পিকে হালদার নামেই। অভিযোগ রয়েছে প্রায় ৩৫০০ কোটি টাকা লোপাট করে পালিয়ে গেছেন কানাডাতে। সেখান থেকেই দেশে ফেরার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে এক্ষেত্রে তার দেয়া আটক না করার শর্তকে ভৎসনা করে বিমানবন্দর থেকেই গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের পর ভোল পাল্টান প্রতারক পিকে হালদার। এক মেইলে তার আইনজীবীকে জানান করোনা ভাইরাস আতঙ্কে এখনই ফিরছেন না তিনি। সে কি আইসোলেশনে আসে? ডাক্তারের কোনো সনদপত্র আছে? আমার কাছে যেই মেইল আসে সেটাতে ডাক্তারের কোনো সনদপত্র নাই, এবং তারপরে আরেকটু অধ্যত্বপূর্ণ আচরণ, সে দিন তারিখ তার সময় মতো জানাবে। দেখেন, একজন পলাতক আসামি, তার আচরণ কি পর্যায়ে গেছে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলছেন একজন ফেরারি আসামি পালিয়ে থেকে কোনো আইনি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। 61 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন আমাদের একটা জাজমেন্ট আছে, সেখানে বলে দিচ্ছে কোনো ফিউজিটিভ কোনো ধরনের আইনি আশ্রয় লাভের অধিকারী নয়। অর্থাৎ পলাতক ব্যক্তি কোনো ধরনের আইনি যে আশ্রয় নেওয়ার যে অধিকার সেটা তার থাকবে না। আগে তাকে কোর্টের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করে পরবর্তীতে সে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। স্বেচ্ছায় না আসায় ইন্টারপোলের মাধ্যমে পিকে হালদারকে ফেরানোর নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আদালতে যাবে রাষ্ট্রপক্ষ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়ালো ৫,৮০৩ জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১,১০৩টি। নতুন করে করোনায় আক্রান্ত ১,৩০৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৩,৯৮,৮১৫ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৩,১৫,১০৭ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে 4,52,886 জন আক্রান্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 5,598 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 4,29,25,000, আর মোট মৃত্যু ছাড়িয়ে গেল 11,54,000। বেশ কয়েকটি দেশে মহামারীর দ্বিতীয় ঢেউ আবারও শুরু হয়। নতুন করে ব্যাপক হারে ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে মানুষ। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে ৭৯,০০০-এর বেশি আক্রান্ত ও ৭৮৪ জনের প্রাণহানি ঘটেছে। একদিনে ৫০,০০০-এর বেশি আক্রান্ত, ৫ শতাধিক মৃত্যু হয়েছে ভারতে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে ইউরোপে। এদিকে অস্ট্রেলিয়ায় নন প্রোটিন করোনা ভ্যাকসিন তৈরিতে বাড়তি আরেক বছর লাগতে পারে বলে জানিয়েছেন দেশটির শিল্পমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুজ। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 3,16,67,000-এর বেশি মানুষ। ঘটনার 15 দিন পার হলেও গ্রেফতার হয়নি আলোচিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর। তাই নিহত রায়হানের মা সকল আসামির গ্রেফতার দাবিতে শহরে অনশন শুরু করেন। অবশ্য সিলেটের নগর মেয়রের অনুরোধে শেষ পর্যন্ত অনশন ভাঙেন তিনি। এদিকে মামলায় বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান মৃত্যুর প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছেন তার পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও রায়হান হত্যার মূল হোতা এসআই আকবর এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতারের দাবিতে এবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশন শুরু করেন নিহত রায়হানের মা। আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন রায়হানের মা সালমা বেগম। 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আপনার আকবরকে খুঁজে বের করলো না পুলিশ। বলছে যে খুঁজতেছে, পারছে না। যদি ওরা নিজেরা লুকিয়ে রাখে তাইলে ওরা খুঁজবে কোথায়?
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আসামিদের গ্রেফতারে প্রশাসনিক কর্মকর্তাদের আরও কিছুটা সময় বেঁধে দিতে নিহত রায়হানের মাকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে মেয়রের অনুরোধে অনশন ভাঙেন নিহত রায়হানের মা সালমা বেগম। ঘটনাকারী যে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, আমি তাকে আশ্বস্ত করেছি যাতে সরকারের এবং পুলিশ প্রশাসনের তাদেরকে একটু সময় আমরা দিচ্ছি যাতে তারা এই সময়ের মধ্যে কাজ করার সুযোগ দেওয়া হোক। সবের জন্য আমি খুবই সান্ত্বনা পেয়েছি, কিন্তু আমার ছেলের বিচারটা যেন এবং যারা সাসপেন্ডে আছে এদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হোক। এদিকে বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও 3 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। আবারও তার 5 দিনের রিমান্ডের আবেদন করি, বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জিজ্ঞাসাবাদ করব তাকে আমাদের পুলিশ হেফাজতে। এ পর্যন্ত রায়হান হত্যায় জড়িত থাকায় এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত, 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া রায়হান হত্যায় ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবার স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার নিজের আগাম ভোট দিয়েই ছুটেছেন ব্যাটল ফিল্ডগুলোতে প্রচারণা চালাতে। একই সঙ্গে জো বাইডেনও সমাবেশ ডেকেছেন পেনসিলভেনিয়ায়। সমর্থনে রয়েছেন বারাক ওবামাও। 3রা নভেম্বরের নির্বাচনের আগে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 5,42,00,000 নাগরিক আগাম ভোট দিয়েছে। আগাম ভোট পড়ার এই গতি অব্যাহত থাকলে এবারই সর্বোচ্চ ভোট পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্টের দেয়া তথ্য। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশি ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। এ সময় তিনি ওয়ালটন কারখানায় প্রেলুড N4A1 সিরিজের নতুন মডেলের ল্যাপটপের উদ্বোধন করেন। পরে তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এরপর পর্যায়ক্রমে রেফ্রিজারেটর, মোল্ড অ্যান্ড ডাই, মেটাল কাস্টিং, কম্প্রেসার, SMT প্রোডাকশন, এয়ার কন্ডিশনার, পিসিবি, ল্যাপটপ ও মোবাইল ফোন, টেলিভিশন এবং এলিভেটর উৎপাদন কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। পরিদর্শন শেষে আইসিটি সচিব ওয়ালটনকে মেড ইন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে আখ্যায়িত করেন। সংবাদে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ধারণ ক্ষমতার 1/3 দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবে। সেই সঙ্গে গ্যালারিতে সামাজিক দূরত্ব মেনে চলা সহ কোভিড সংক্রান্ত সকল নির্দেশনা মেনে চলা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে ফিরছে ফুটবল। আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে জামাল মতিনদের। কোভিড বাস্তবতায় নেপালের বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক আশা নিয়েছিল শঙ্কা। সেই শঙ্কা দূর হলো বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত বৈঠক শেষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 1/3 টিকিট ছাড়বে বাফুফে। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সর্বোচ্চ 1/3 দর্শকের জন্য টিকিট ছাড়বো। বাট আমাদের যেহেতু স্টেডিয়ামটা গ্যালারি সিস্টেম রয়েছে, সেখানে আমরা মার্কিং করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ন্যূনতম 2 থেকে 3 ফিট দূরত্ব যেন একজন বসতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা মার্কিংয়ের মাধ্যমে নিশ্চিত করব এবং সেভাবে দর্শকদেরকে বসতে হবে। সেই প্রস্তাবনাগুলো আমরা মিটিংয়ে উপস্থাপন করেছি।
নেপাল দল বাংলাদেশে আসার পর তাদের কোয়ারেন্টাইন ইস্যুতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছে বাফুফে। কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের বিদেশি কোচিং প্যানেল ও বেশ কয়েকজন ফুটবলার ফিরবেন দেশে। তাদের বেলায়ও নমনীয় হবার অনুরোধ দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। নেপাল দলটি আগামী 5 তারিখে যদি বাংলাদেশে আসে, সেখানে আমরা রিকোয়েস্ট করেছি সর্বোচ্চ 4 থেকে 5 দিনের তাদের কোভিড প্রোটোকল তাদের জন্য মেনটেন করা, তাদের কোয়ারেন্টাইন পিরিয়ডটা সংক্ষিপ্ত করা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকবৃন্দের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ডটা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করা এবং এই কোয়ারেন্টাইন পিরিয়ডে এই অতিথি দল বা আমাদের কোচিং স্টাফ যারা ইউকে থেকে আসবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, তারা শুধুমাত্র হোটেল, মাঠ টু হোটেল, তো এইভাবে করে তাদের সেই একটা যৌগ সুরক্ষার মধ্যে তাদেরকে রাখা। আগামী 13 ও 17 নভেম্বর হবে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।